নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের স্বাধীনতা দিবস, ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস। কি অদ্ভুত না, একটা দেশ ৮০ বছরে পৌঁছে গেল, স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক আমি আপনি। যদি আমরা ৮০ বছরে এসে তাকাই যে কি পেয়েছি আর কি পাইনি, তাহলে সেই নিরিখে বলবো অনেক কিছু পেয়েছি। একটা শিক্ষিত ভারতবর্ষ আমরা পেয়েছি, হ্যাঁ, জাতপাতের ভারতবর্ষ, বর্ণবৈষম্যের ভারতবর্ষ, ধর্মের বিভেদে ভারতবর্ষ, তার তো একটা দিক রয়েছে। কিন্তু যদি আপনি মানে ওভারঅল বিচার করেন, তাহলে অবশ্যই আমরা অনেকটা এগিয়েছি। কেননা একই সঙ্গে আমাদের সঙ্গে স্বাধীন হয়েছিল পাকিস্তান, ভারতবর্ষের একটা অংশ বাদ হয়ে গিয়েছিল পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে একই সঙ্গে স্বাধীনতা পেয়েছিল। আগের রাত্রে, মধ্যরাত্রে ভারতবর্ষ 14ই আগস্ট পাকিস্তান তৈরি হলো, আর তারপরেই মানে 15ই আগস্ট মধ্যরাতে, মানে 14ই আগস্ট মধ্যরাতে আমরা স্বাধীন হলাম, অ্যানাউন্স হলো যে ভারতবর্ষ স্বাধীন। তো যদি আমরা দুটো দেশের ফারাক করতে বসে, তাহলে আমরা অনেকটা এগিয়ে গেছি, আমরা আধুনিক হয়েছি অনেক, ভারতবর্ষের মানুষ, সেই হিসেবে গর্ব করার জায়গা। কিন্তু আমার মনে হয় যেদিনকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ সুশিক্ষা পাবে, তাদের অন্ন বস্ত্রের জন্য হাহাকার করতে হবে না, এবং তারা নিজেদের দায়িত্বটা নিজেরা নিতে পারবে, অধিকারটা বুঝে নেবে এবং কর্তব্যটাও বুঝবে, তো সেই দিনই কিন্তু ভারতবর্ষ প্রকৃত অর্থে উন্নতির শিরোপাটা পাবে। যাই হোক, আজকে আমি স্মৃতির খোঁজে অনুষ্ঠানে স্বাধীনতা দিবসকেই রেখেছি, কারণ আজকের দিনে এই আলোচনা না করে আর যাবো কোথায় বলুন? যে ছোটোবেলার 15th অগস্ট আপনারা কীভাবে পালন করতেন, এখন বড়োবেলায় অনেকে হয়তো প্রৌঢ়ত্বের দোরগোড়ায় পৌঁছেছেন, অনেকে হয়তো বৃদ্ধাবস্থার দোরগোড়ায় পৌঁছেছেন, আপনারা এখন দিনটাকে কীরকম দেখেন, আপনাদের ছেলেবেলা আর এখনকার যারা ছেলে মানুষ রয়েছে তাদের মধ্যে কতটা ফারাক দেখেন, কিভাবে আপনি আপনার সন্তান সন্ততির মধ্যে এই দেশাত্মবোধ তৈরি করার চেষ্টা করেছেন, বা আপনারা কিভাবে অ্যাডপ্ট করেছিলেন ছেলেবেলায়, এই সবটা নিয়ে আজকে আমরা আলোচনা করি। স্মৃতির খোঁজে অনেকের হয়তো বাবা মা কেউ নেই, তারা আমাদেরকে সেইভাবে তৈরি করেছিলেন, আজকে আমরা এই দিনটাকে দেখছি। অনেকের হয়তো মা আছেন, বাবা নেই, বাবা আছেন, মা নেই। তো আজকের দিনটাকে কিভাবে দেখছেন আপনারা? স্বাধীনতা দিবস, ৮০তম স্বাধীনতা দিবস আজকে আমাদের। ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার 6292242337, 6292242338, এই নাম্বারে ফোন করুন, আমরা রয়েছি আপনাদের সঙ্গে। সরাসরি কথা বলুন, আপনার মনের ভাব জানান। আজকে জানি না সবাই বাড়ি আছেন কি না, আমাদের ছেলেবেলাতে 15ই আগস্ট থেকেই দুর্গাপুজোর কেনাকাটা শুরু হতো, মানে কোথাও যেন একটা মাথার মধ্যে ঢুকে গিয়েছিল যে 15ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর এর মধ্যে পুজোর কেনাকাটা করে ফেলতে হবে। কেন না, 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, মানে পুজোর আর কিছু থাকে না, এটা আমার মাথায় ছোটোবেলা থেকে ঢুকে গিয়েছিলো। আর এই 15ই আগস্টের পর থেকেই বাবার দিকে মানে চাতকের মতো দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতাম, কবে বাবা আমাদেরকে নিয়ে যাবে কেনাকাটা করতে। কেননা এখন তো সব অনলাইন কেনাকাটা, আমাদের ছেলেবেলায় তো কেনাকাটা মানে বেশ সবাই মিলে সপরিবারে বাড়ির বাইরে যাওয়া, কোনো রকমে সকালে একটু জলখাবারের মতো কিছু খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়া, সারা দিন ধরে কেনাকাটা করা, বাইরের খেয়ে দিয়ে রাত্রিবেলায় ফেরা, সেদিনকে কোথাও যেন মায়ের মনেও একটা বেশ আনন্দ থাকতো, আজকে আর কিছু করতে হবে না গুছিয়ে। যাই হোক, আজকে আমি আর স্বাধীনতা দিবস নিয়ে কথা বলবো। স্বাধীনতা দিবস ছেলেবেলায় কীভাবে উদযাপন করতেন। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুল ব্রাহ্ম স্কুল, এর আগেও বলেছি, এবং আমার স্কুলে স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন হতো, এবং আমরা অনেকগুলো গান গাইতাম স্বাধীনতা দিবসের দিনে, সেই গানগুলো আমাদেরকে উজ্জীবিত করতো দেশাত্মবোধে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, গুড আফটারনুন। বিপদ ভঞ্জন দা, বলুন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বলুন। কাজে তো আমিও আপনাকে সবাইকে ৮০তম স্বাধীনতা দিবসে সবাইকে পৃথিবীর চ্যানেলের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং স্বাধীনতা দিবসের সম্বন্ধে দু এক কথা বলি। তাদের দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালের 15 আগস্ট বাংলা ছিল 1394 বঙ্গাব্দের 29শে শ্রাবণ শুক্রবার ভারত ব্রিটিশ রাজশক্তি শাসন কর্তৃক থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। এই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15 আগস্ট তারিখ থেকে ভারতে
স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতি শহীদ আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করে। আপনি ছেলেবেলায় কি করতেন? আমি কি করতাম, আমি স্কুলে যেতাম, এই মাস্টারমশাই পথে উত্তোলন করতেন, হ্যাঁ আমরা সবাই একসাথে দাঁড়াতাম, দাঁড়িয়ে দেখতাম, তারপরে কেউ হয়তো কবিতা বললো, হ্যাঁ যেমন আমরা পড়েছিলাম সকল দেশের সেনা দ্বিতীয় রায়ের ধনধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তার মাঝে আছে দেশ এক সকল দেশের সেনা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশ তুই কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, চন্দ্র সূর্য গ্রহ তারা। ধন্যবাদ দাদা। পরের কোথায় লাইনগুলো উজ্জ্বল অন্যদের জন্য রাখি, কারণ না সবাই তো চাইবেন ফোন করতে। তো আপনি এতদূর বললেন, পরের লাইনগুলো অন্যরা যদি কেউ বলতে থাকেন চান তাহলে তারা বলবেন। ধন্যবাদ ফোন করার জন্য। তো বলছিলাম যে ছেলেবেলার কথা, ছেলেবেলায় স্কুলে তো যেতাম, স্কুলের স্বাধীনতা দিবসের আগে থেকে আমাদের রিহার্সাল হতো যে কে কী গান গাইবে, কোরাস গান হতো, ইন্ডিভিজুয়াল গান হতো, নাচ হতো, মানে পতাকা তোলা হলো, তার সামনে দাঁড়িয়ে ওই মাঠের মধ্যেই এই ফাংশনগুলো হতো। তারপরে লজেন্স খাওয়ানো হতো, লজেন্সে দেওয়া হতো, এবং প্রত্যেকের আমাদের স্কুলে একটা সিস্টেম ছিল, প্রত্যেকে হাতে ফুল মানে বলে দিতেন টিচাররা, যে ক্লাস টিচার বলে দিতেন ফুল নিয়ে আসবে। তো সবাই বাড়ি থেকে ফুল নিয়ে যেতাম আমরা। ওই মানে যখন পতাকা উত্তোলন হতো তখন সবাই মিলে ওই ফুলগুলোকে দিতাম আর কি, গিয়ে গিয়ে পতাকার সামনে ফুল দিতাম, এবং সেখানে বিভিন্ন বিপ্লবীদের ছবি থাকতো। প্রতি বছরই সেই ছবি পরিষ্কার করে মানে একদম তা সেখানে আনা হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতেন, এটা বলতেও আমার গর্ব অনুভব হচ্ছে, কারণ কদিন ধরে যা দেখছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যা শুরু হয়েছে, অদ্ভুতভাবে দেশভক্তির কথা বলে যে দল, সেই দলের প্রতিনিধিরা এরকম কথা বলে যাচ্ছে। অশিক্ষিত, আর কিছুই না, আমি একটুই কথা বলবো, অশিক্ষিত, একদম টেলিভিশনের পর্দায় বসেই বলছি, অশিক্ষিত না হলে এই ধরনের কথা বলা যায় না। দেখুন, একটা জিনিস আমি ইতিহাস যেটুকু পড়ে জেনেছি, যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে, চরমপন্থী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তার জন্য রবীন্দ্রনাথের সঙ্গে তার একটা মতফারাক দেখা দিয়েছিল, কিন্তু এটাও ঠিক, যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে দায়িত্ব দেওয়া হতো দেশের, তাহলে আজকে ভারতবর্ষ টুকরো হতো না। এবং আপনারা অনেক ইতিহাসবিদ বলেছেন, রাজনৈতিক বিশ্লেষক বলেছেন তিনি ডিক্টেটরশিপ করতেন, দরকার ছিল, কারণ একটা 250 বছরের পরাধীন ভারতবর্ষকে, একটা পরাধীন দেশকে, তাকে সঠিক পথে আনতে গেলে একজন এরকম ডিক্টেটর দরকার যিনি সৎ, এবং তাহলে কিন্তু আজকে এই কারাপশন শব্দটার সঙ্গে আমরা পরিচিত হতাম না। আজকে ভারতবর্ষে করাপশন কোন লেভেলে, দেখুন ভারতবর্ষ এগিয়েছে, ডেফিনেটলি এগিয়েছে। আমি কখনো বলবো না ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা কিচ্ছু পাইনি, আমরা অনেক কিছু পেয়েছি, আমরা আধুনিক হয়েছি, আমরা চাঁদে গেছি, আমাদের চন্দ্রযান তৈরি হয়েছে, যেটা ভাবতেই পারে না অন্য দেশ, মানে আমাদের সঙ্গে যারা স্বাধীন হয়েছে তারা কেউ ভাবতেই পারবে না। আজকে ভারতবর্ষ এমন অনেক কাজ করেছে যেটা সারা বিশ্বের দিকে নজির সৃষ্টি করেছে, কারণ ভারতবর্ষের যে ভৌগোলিক অবস্থান সেটা তো ভীষণ মানে পাওয়ারফুল একটা অবস্থান। আমাদের ভারতবর্ষের সব আছে, কি নেই, পাহাড় আছে, সমুদ্র আছে, সব আছে ভারতবর্ষের খনিজ আছে, ভারতবর্ষের জনসংখ্যা, আপনারা অনেকেই বলবেন জনসংখ্যাটা একটা অভিশাপ, না, ভারতবর্ষের এই জনসংখ্যাটা এত বেশি বলে ক্রিয়েটিভিটিও বেশি ভারতবর্ষের ম্যান পাওয়ারটা অনেক বেশি বলে আপনাদের মানে ইকোনমিক্যালি ভারতবর্ষ হয়তো অনেকটা পিছিয়ে পড়ছে, কিন্তু আলটিমেটলি ভারতবর্ষের একটা স্ট্রেংথ। তো আমি বলবো ভারতবর্ষকে, কিন্তু ভারতবর্ষের এই যে জায়গাটা রয়েছে, ভারতবর্ষের মধ্যে আমরা যে এগিয়েছি, সেই এগোনোর ক্ষেত্রে অন্তরায় কি হয়ে দাঁড়িয়েছে? আমাদের ভারতবর্ষের এগোনোর ক্ষেত্রে অন্তরায় হচ্ছে, প্রথম অন্তরায় আমাদের শিক্ষার অভাব। আমরা শিক্ষিত নই, সবাই যে দেখুন অনেকেই আছেন, আমার বাড়িতে অনেক সহযোগী আছেন, তারা নাম লিখতে পারেন, একটা কাগজের মধ্যে নিজের নামটা লিখতে পারেন, কিন্তু পুরো কাগজটা পড়তে পারেন না, মানে কাগজটাতে কি লেখা রয়েছে সেটা তারা পড়তে পারেন না, কিন্তু নাম লিখতে পারেন। তো এটা তো শিক্ষিত হওয়ার লক্ষণ নয়। একজন মানুষ তিনি কিসে সই করছেন যদি না পড়ে সই করেন, তাহলে তার ওই পড়াশোনার কোনো ভ্যালু নেই, তার ওই সইটারও কোনো ভ্যালু নেই।
তো শিক্ষাতে আমরা অনেকটা পিছিয়ে আছি। আমাদের প্রত্যেকের মাথার উপরে প্রপার ছাদ এখনও হয়নি এবং প্রত্যেকের পেটের ভাত এখনও সমানভাবে জোগানো হয়নি। অর্থাৎ এখনও অনেক মানুষকে চিন্তা করতে হয়, দিনে তো খেলাম, রাতে খাবো কি। এই যুদ্ধটা যেদিনকে শেষ হবে সেদিন ভারতবর্ষ প্রকৃত অর্থে স্বাধীনতার মানে আনন্দ পালন করতে পারবে। এবং আরেকটি জিনিস ভারতবর্ষে এখনও রয়ে গিয়েছে, সেটা হচ্ছে জাত পাত বর্ণ বৈষম্য। আমরা এখনও উঁচু জাত নিচু জাত, এর হাতে জল খাবো না, ওর হাতে জল খাবো না, ওই ধর্মের মানুষ ওই ধর্মের মানুষ, এখানে এইরকম করলে এগোনো যায় না। ধর্ম যার যার, জাত যার যার, দেশটা আমার, দেশটা আমাদের, এই বোধটা থাকতে হবে, তবেই একটা দেশ কিন্তু এগোতে পারবে। আপনারা ফোন করুন, আপনাদের ছেলেবেলার স্বাধীনতা দিবস আর এখনকার স্বাধীনতা দিবস। হ্যাঁ, এখন তো একটা ব্যাপার হয়েছে, এখন একটা পোস্ট দিতেই হবে, মানে ফেসবুকে হোক ইনস্টাগ্রামে হোক, একটা পোস্ট না দিলে স্বাধীনতা পালন হয় না। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই দেশাত্মবোধক গান, নিজেরাই পতাকা সেজে সেজে অনেকে অনেক নাচ টাচ করবেন, এগুলো তো আছেই। বিষয়টা হচ্ছে যে দেশটাকে কতটা ভালোবাসেন, দেশের অভ্যন্তরে কতটা জানেন, দেশের রাজনৈতিক বাতাবরণ আপনাদের কতটা উৎসাহিত করে, এটাও তো একটা বড় জিনিস। আমাদের ছেলেবেলার স্বাধীনতা দিবস, আমি স্কুলের কথা বললাম, এবার বলি বাড়ির কথা। আমার বাড়িতে আমার ঠাকুর দাদা একটা সিস্টেম করেছিলেন স্বাধীনতা দিবসের দিন, আগের দিন থেকেই যে মানে ছাদের একটা নির্দিষ্ট কোণ ছিল, একটা লোহার ওই জামা কাপড় টাঙানোর একটা, মানে জামা কাপড় মেলার জন্য দড়ি বাঁধা হতো, একটা রড ছিল, লোহার রড, ওটার মধ্যে পতাকা টাঙানো হতো এবং পতাকার সামনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকমের গান, মা কাকিমারা করতেন, আমার মেজো কাকি খুব ভালো গান গাইতে পারতেন, এবং তারপরে আমরা শেষে জাতীয় সঙ্গীত গাইতাম। এবং তারপরে যেটা করা হতো সেটা হচ্ছে যে সবাই মিলে হয়তো একটু জিলিপি টিলিপি খাওয়া হলো, আমাদের অফিসেও আজকে জিলিপি খাওয়া হচ্ছে শুনলাম, আমি পাইনি যদিও, যাই হোক। তো যেই এটাগুলো করা হতো, তারপরে কিন্তু দাদু একদম বিকেলবেলায় 5টা নাগাদ আমাদেরকে দায়িত্ব দিতেন, যাও পতাকা খুলে রেখে দিয়ে এসো, পতাকা কিন্তু রাত্রিবেলায় যেন না ওড়ে। এটা একটা অদ্ভুত সিস্টেম, এখনও যাই জন্য কোথাও কোনো জায়গায় যদি দেখি যে পতাকা উড়ছে সন্ধেবেলায়, খুব গায়ে লাগে। সব জায়গায় তো সব কথা হয়তো বলে উঠতে পারি না বা যেতে পারি না। আর একটা জিনিস আমার ঠাকুরদাদা শিখিয়েছিলেন, রাস্তাঘাটে যেখানে পতাকা পড়ে থাকবে সেটা যেন তুলে আমি যথাস্থানে রেখে দিই। মানে ধরো মাটিতে পড়ে আছে, তুলে একটা রোয়াকের উপরে রেখে দাও, কিন্তু মাটিতে পড়ে থাকলে তাকে সম্মান করতে শেখো। আর একটা জিনিস হচ্ছে জনগণ মন অধি, সে বাজনা বাজলেও যেখানেই হবে না কেন উঠে দাঁড়িয়ে পড়ো। এখনও আমি বাড়িতে টিল টুডে আমি এটা করি এবং আমার সন্তানদেরও আমি এই শিক্ষাটা দিয়েছি, এবং আমার বাড়ির একদম ছোটো ক্ষুদে সদস্যকেও আমি আস্তে আস্তে সেই শিক্ষা দেবো। ও যদিও এখনও অতটা বোঝে না, তবুও আমি ওকে ওইটা দেওয়ার চেষ্টায় আছি যে এটা করতে হবে। এটা ছিল আমার ছেলেবেলার স্বাধীনতা দিবস। এবং অদ্ভুতভাবে দেশকে ভালোবাসার একটা মন্ত্র কোথাও শিখিয়েছেন, কিন্তু আমার কাছে আমার দাদু বাবা কাকারা বলতেন স্বাধীনতা দিবস হচ্ছে জওয়ানদেরকে শ্রদ্ধা জানানোর দিন, কারণ ওরা আছে বলে আমরা শান্তিতে রয়েছি, তাই প্রত্যেকটা স্বাধীনতা দিবস ওদের দিন। সেই দিনটাকে আমি আজকেও সেটাই ভাবি যে আজকের এই ৮০তম স্বাধীনতা দিবসেও কিন্তু আমাদের সেনারা যারা রয়েছেন, যারা দেশটাকে যত্ন করে আগলে রেখেছে নিজেদের প্রাণের বিনিময়ে, তাদেরকে আজকে আমরা মনে হয় ডেডিকেট করি। তাদের জন্যই এই অনুষ্ঠান, আমরা এই নিশ্চিন্তে অনুষ্ঠান করতে পারছি, তাদের জন্যই আমরা শান্তিতে ঘুমাতে পারছি, বিভিন্ন রিচুয়ালস পালন করতে পারছি। আজকে যদি তারা না থাকতেন দেশের সীমানায়, তাহলে কি আমরা পারতাম? চারপাশে তো আমাদের পড়শি দেশরা আমাদের দিকে মুখিয়ে বসে আছে গ্রাস করে নেওয়ার জন্য। যাই হোক, আপনারা ফোন করুন 6292242337, 6292242338। বিপদভঞ্জনদা তো বলে দিলেন, আমি তাকে থামালাম, কেননা পুরো গানটা তিনি ডিএলআর করলে তো হবে না, আরও তো অনেক বন্ধু আছেন, তাদের জন্য আমাকে সুযোগ রাখতে হবে। আপনারা ফোন করুন আর আমাদের চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। কি করবেন? আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে যাবেন, সেখানে গিয়ে আপনি CTVN টাইপ করবেন, আমাদের চ্যানেল উইথ ব্লু লোগো চলে আসবে আপনাদের সামনে। লোগোতে ক্লিক করলে আপনি চ্যানেলের ভেতরে সমস্ত প্রোগ্রাম দেখে নিতে পারবেন, এবং এই প্রোগ্রামের আপডেট যাতে আপনার কাছে পৌঁছায়, নোটিফিকেশান পৌঁছায়, তার জন্য আপনাকে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে। যখনই আপনি সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন, পাশে একটা ঘন্টা নড়বে, সেই ঘন্টাতে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে অল অপশনটাকে ক্লিক করে ফেলতে হবে, তাহলেই আমরা থেকে গেলাম আপনাদের কাছে। তাহলে আর দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই এপিসোডটা যখন এখন লাইভ হচ্ছে, এর একটু পরেই এটা কিন্তু আপলোড হয়ে যাবে, ভিডিও আকারে পেয়ে যাবেন। অবশ্যই ফোন করুন 6292242337, 6292242338 এই ফোন নাম্বারে। অনুষ্ঠানটা হাফ অ্যান আওয়ারে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শনি, ভুল বললাম, সোম মঙ্গল বুধ শুক্র শনি
এই 5 দিনের এই 6 দিনের অনুষ্ঠান, অবশ্যই এই 5 দিনের অনুষ্ঠান আপনাদের জন্য। আর আপনারা ফোন করতে থাকুন। আপনাদের ছেলেবেলার স্বাধীনতা দিবস আপনারা কিভাবে কাটাতেন, কিভাবে কাটিয়েছেন, আপনাদের পরবর্তী প্রজন্মকে কি শিখিয়েছেন, তারপরের প্রজন্মকে কি শেখাচ্ছেন, এটা ভীষণভাবে জানার ইচ্ছে রাখি। তাই ফোন করতে থাকুন, ফোন করুন 6292242337, 6292242338 এই নাম্বারে। গতকালের একটা ঘটনা আপনারা হয়তো অনেকে দেখেছেন, কারণ এখন তো আমরা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ। গতকালের একটি ছবি, আইজল নাম সম্ভবত বাচ্চাটির, 18 মাসের একটি শিশুকন্যা, পাকিস্তান আমাদের পড়শি দেশ, যারা উঠতে বসতে আমাদের গালাগালি করে, যারা উঠতে বসতে, এবং তাদের অদ্ভুতভাবে তাদের ছেলেবেলা থেকেই শেখানো হয়েছে ভারতবর্ষ তোমার চিরশত্রু। যদিও আমাদের ভারতীয় ছোট বাচ্চারা কিন্তু এটা শেখে না, তারা কিন্তু এই কথা বলবে না। অশিক্ষিত পরিবারে হয়তো বলতে পারে, শিক্ষিত পরিবারে কেউ এটা শেখায়নি, আমি অন্তত যতটুকু দেখেছি। তো সেই দেশের এই পাকিস্তানের একটি ছোট্ট 18 মাসের একটি ফুলের মতো শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। কি না, তার মা তাকে রেখে গিয়েছিলেন তার পাশের বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে, এবং অদ্ভুতভাবে তার যে মৃত্যুর ওই ছবিটা, ওটা ভীষণ, মানে কালকে সারা রাত্রি আমার একটা কষ্ট হয়েছে, মানে ঘুমাতে পারিনি ঠিক মতো। মানে ওইটা হয়তো মনের মধ্যে রিপারকেশন তৈরি হয়েছে যে মানুষ কতটা বোধহীন হলে একটা 18 মাসের শিশুকন্যা। তারপরেই আমার মনে পড়লো যে 2024 সালে সম্ভবত পুজোর সময় আমাদের কলকাতা শহরে একটা 7 মাসের একজন পথ শিশুকে এরকম রেপ করা হয়েছিল, 7 মাসের পথ শিশুকে। তো সেই ঘটনাগুলো না একের পর এক মনের মধ্যে ভিড় করে। তো স্বাধীনতার 80তম দিবসে দাঁড়িয়েও এই কথাটা বলতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি যে যখন কঠিন আইন হবে তবেই এই ঘটনা কমবে। আর এই রেপিস্টদের কোনো দেশ হয় না, কোনো ধর্ম হয় না, কোনো জাতি হয় না, তারা মানুষ তো নয়, অমানুষের পর্যায়ে পড়ে, এবং তারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দেশে ছড়িয়ে রয়েছে। ফোন করুন, আপনাদের সাথে একটু কথা বলারই তো ইচ্ছে রাখি। আপনারাই তো আমাদের অনুষ্ঠানের মূল ব্যাপার, মূল মন্ত্র। তো আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমি আর কতক্ষণ একা একা মুখে যাব? আপনারা ফোন করুন, টেলিফোন নাম্বার যাচ্ছে 6292242337, 6292242338। আমাদের অনেক পরিচিত বন্ধুরা আছেন, শ্যামাশ্রীদি ফোন করেন, ভারতীদি ফোন করেন, সুমনাদি ফোন করেন, আরও অনেকেই ফোন করেন। তাদের ফোনটা পেলেও ভালো লাগবে। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন। আর এই অনুষ্ঠানের জন্য তো আপনারা নাকি অপেক্ষা করে বসে থাকেন। তো আজকে আপনাদের ফোনটা ভীষণ দরকার। যদিও আজকে ছুটির দিন, বাড়িতে টেলিভিশনটা হয়তো আপনাদের দখলে নেই, ছুটির দিনে বাড়ির পুরুষদের দখলে চলে যায় টেলিভিশন, আমি এটা জানি, এবং তারা সারাদিনে এই খবর ওই খবর দেখেন। তবুও বলবো যে আপনারা যদি ইউটিউবে দেখে থাকেন, অনেকেই ফোনে দেখেন, তো আপনারা ফোন করতে থাকুন 6292242337, 6292242338 হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের কথা বলার নাম্বার। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 80তম স্বাধীনতা দিবস, এবং এই স্বাধীনতা দিবসে আপনারা কীভাবে কাটাচ্ছেন, আজকের দিনটাই বা কীভাবে কাটাচ্ছেন। দেখুন, একটা সময় স্বাধীনতা দিবসের আমি দেখেছিলাম মাঝখানে, আমি জানি না এখনও হয়তো কিছু মানুষ আছেন যে আজকে যেমন শনিবার পড়েছে 15 অগস্ট, তো অনেকে ঘুরতে চলে গেছেন, শুক্রবার দিনটা ছুটি নিয়ে নিয়েছেন, শুক্র শনি রবি ঘুরে আসি। স্বাধীনতা দিবস মানে ভালো খাওয়া দাওয়া, অনেকের ক্ষেত্রে আবার একটু রসস্বাদন অন্যরকমভাবে, কিন্তু এটা স্বাধীনতা দিবস পালন নয়। স্বাধীনতা দিবস পালন মানে দেশের কথা ভাবা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা। শুধু দেশের কথা ভাবলাম, দেশ আমাকে এই দিয়েছে ওই দিয়েছে, দেশের মানুষ হিসেবে আমি গর্বিত, এখানেই থামলে চলবে না। আরও কিছু দেশের জন্য পজিটিভ কিছু ভাবতে হবে। সেটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে আমি দেশের জন্য কতটা ভাবলাম, দেশের জন্য কতটা করলাম, আমার অ্যাক্টিভিটি কি দেশের পরিপন্থী হচ্ছে না তো, না দেশের তার হিতেই যাচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট যে আমি যে কাজটা করছি সেই কাজটাতে আমি দেশকে কতটা কি দিতে পারছি। দেখুন, আমাদের প্রত্যেকের একটা ভূমিকা রয়েছে, দেশ গঠনে আমাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। আমি, আপনি, আমরা। আপনাদের মনে হতে পারে আমি তো কিছুই করি না, আমি তো বাড়িতে থাকি, আমি তো একজন হোম মেকার, আমার কি ভূমিকা রয়েছে? ডেফিনেটলি ভূমিকা রয়েছে। আপনি বাড়িতে থেকে আপনার বাড়ির মানুষজনকে তৈরি করছেন, তারা বাইরে বেরিয়ে কাজ করছে। এই যে আমরা না ভাবি কি ও অর্থ রোজগার করছে, ও প্রচুর অর্থ রোজগার করছে, এই অর্থটা কিন্তু সে একা রোজগার করছে, একার জন্য নয়, দেশের জন্যই। কেননা ধরুন আমি যে অর্থটা রোজগার করছি, একটা ট্যাক্স দিচ্ছি,
এবং তারপরে আমার অর্থটা দিয়ে আমি পরিবার চালাচ্ছি। আমার ধরুন আমি সাধারণভাবে বলি যে আমি একটা অর্থ রোজগার করলাম, সেই অর্থ রোজগার করে আমি একটা শাড়ি কিনছি, একটা গয়না কিনছি, সবজি কিনছি, আমি সাধারণ যেগুলো বলছি, আমি দুধওয়ালাকে দিচ্ছি, আমি পেপারওয়ালাকে দিচ্ছি, আমি সবজিওয়ালাকে দিচ্ছি, আমি মাছওয়ালাকে দিচ্ছি। এই যে দিচ্ছি তার বিনিময়ে তারা আমাকে সবজি দিচ্ছেন, মাছ দিচ্ছেন, শাড়ি দিচ্ছেন, পেপার দিচ্ছেন, দুধ দিচ্ছেন। এই যে দেওয়া নেওয়া, এই প্রসেসটাই কিন্তু আমাদের ভারতীয় অর্থনীতিকে চলমান রেখেছে। আমি একা তো নই, এই কোটি কোটি মানুষ রয়েছে ভারতবর্ষের, কোটি কোটি মানুষের এই চলমানটা দরকার। এই অর্থনৈতিক ক্ষেত্রে স্ট্যাগনেন্ট হয়ে যাবে তখনই যখন রোজগার কমে যাবে, যখন বেকারত্ব বাড়বে। তখন কেন বলা হয় যে এখন বেকারত্ব বেশি, অর্থনৈতিকভাবে ভারত পড়ে যাচ্ছে? তার কারণ স্ট্যাগনেন্সি এসে যাচ্ছে। একটা চলমান থাকতে হবে, সব কিছু চলুক, তাহলেই কিন্তু জিনিসটা ঠিক থাকে। যেবার আপনারা বলবেন যারা আমরা চাকরি করি আমাদের তো রিটায়ারমেন্টের পর রোজগার থাকবে না। ডেফিনেটলি তখন আমার পরিবার পরিজন তো রোজগার করছে, আমার সন্তান, তার সন্তান। এই যে চ্যানেল, এই যে চেন, এটা চলার ভীষণ দরকার আছে। আর আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে এই যে করাপশন, দুর্নীতি, এটাকে আমরা দূর করতেই পারি যদি আমরা নিজেদের দেশীয় পণ্যের উপরে ভরসা করতে পারি, আমাদের পিওরিটির উপরে ভরসা করতে পারি। যেহেতু আমি টেক্সটাইল নিয়ে প্রচুর কাজ করি দীর্ঘ 26 বছর ধরে, আমি একটা জিনিস বুঝেছি, যত পিওর হবে দাম বেশি পড়বে, কিন্তু জিনিসটা অথেন্টিক হবে এবং সেই অর্থটা আমার দেশের হিতে লাগবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই জন্য আমার মনে হয় এই যে সবজি ফলাই পেস্টিসাইডস দিয়ে, চাল ডাল সব কিছু, এটা থেকে বিরত থাকা দরকার। কম ফলন হোক, যেটা খাবে সেটা তার শরীরে রাখবে। কারণ প্রচুর পেস্টিসাইডস দিয়ে হাইব্রিড খাবার দাবার খাচ্ছি আমরা, পরবর্তীতে সেটা আমাদের শরীর রোগের ডিপো হচ্ছে। আপনারা কি জানেন একটা ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগির আপনি যদি খান, তার ব্রেস্ট পোর্শন খান, তাহলে আপনি কতটা রোগ আপনার শরীরে অ্যাকুমুলেট করছেন? আমরা এটা কেউ জানিই না, এগুলো জানা দরকার। এই যে থাইয়ের মাংস খাওয়া উচিত নয়। ব্রয়লার মুরগির থাইয়ে ইঞ্জেকশন পুশ করা হয়, একদম খাওয়া যায়। একটা মুরগি 2 দিনের মধ্যে এত বড় হয়ে যায়, কি করে হয়? এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, মানুষের মধ্যে ইঞ্জেকশন কিন্তু প্রয়োগ করা হয়, জানেন তো? বিভিন্ন ব্রথেলে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় চুরি করে, কারণ হিউম্যান ট্রাফিকিং তো একটা বড় জায়গা, এবং সেখানে ওই ছোটো বাচ্চাদেরও কিন্তু ইঞ্জেকশন দিয়ে তাদের শরীরটাকে ডেভেলপ করানো হয়, এবং আলটিমেটলি তারা 30-35 বছরের পর আর বেঁচে থাকেন না। বাঁচলেও তাদের শরীরে আর বল থাকে না, কিছু করার থাকে না। তো সেরকমই মানে আমরা কোথায় রয়েছি আজকে। আমার ইচ্ছে করছে না এই কথাগুলো বলতে, কিন্তু কি বলুন তো, কতদিন আর লুকিয়ে থাকবে? আমাদের খরগোশের মতো তাহলে মুখটা ঢুকিয়ে থাকতে হবে, পিছন থেকে শিকারি এসে গুলি করে বেরিয়ে চলে যাবে। তো এটার থেকে বেরোনোর জন্য আগে নিজেদেরকে সচেতন হতে হবে, এটা আমি ভীষণ বিশ্বাস করি। এটাই আমার আজকে আলোচনার জায়গাটা ছিল। 80তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে রয়েছি। আর কয়েক বছর পার করলে, মানে আমরা 2026-এ রয়েছি, 2047-এর আর খুব বেশি দিন বাকি নেই, তাই না হিসেব মতো? তো 47 সাল আসতেই চললো, মানে আর 21 বছরের মাথায় গিয়ে 2047 আমরা পালন করবো। আমি জানি না 21 বছর আমি বাঁচবো কি না, বাঁচলেও হয়তো অশক্ত হয়ে বেঁচে থাকবো, আমি জানি না। কিন্তু আমার পরবর্তী প্রজন্ম তারা থাকবে, 2047 সাল তারা দেখবে, 100 বছরের উদযাপন তারা করবে। তো কিন্তু তারপরেও আমার মনে হয় যে একটা সবল ভারতবর্ষ যেন পায় সেই সময়, 100 বছরের যে স্বাধীনতা দিবস উদযাপন হবে সেটা যেন সবল ভারতবর্ষের উদযাপিত হয় স্বাধীনতাটা। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সুমনা রায় বলছি। আমি আপনার নাম বললাম যে কোথায় আপনারা, আমাদের ওই ফোন পাচ্ছিলাম না, বলুন। হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে 10 মিনিট হয়ে গেল। একটা টেকনিক্যাল চেষ্টা হয়েছে, প্রবলেম হয়েছিল। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমি কেন বলতে চাইছি যে ওই যে আমাদের যে মানে বাড়ি থেকে আমরা মণিমালা করতাম, সেখানে তখন ভোর 4টে উঠে আমরা সব রেডি হতাম, মা রেডি করে দিত, আর যতীনদা বলে হারুদা বলে ওনারা আমাদেরকে এক জায়গায় করে গড়ের মাঠে নিয়ে যেত। সেই স্মৃতিটা মনে পড়লো, এই দৃশ্যটা, এই গল্পগুলো, ঘটনাগুলো দেখছি আর ভাবছি, সেই ছোটবেলার কথা মনে পড়লো। তাই এই যে কথা তো বলছি কেন, আমি সেদিনকে একটা কবিতা বলতে চেয়েছিলাম, কিন্তু কবিতাটা আমার মুখস্থ থাকতো সবসময়। ওই একদিন তুমি বলেছিলে যে কবিতা পাঠ আর কবিতা আবৃত্তি, আমি চিরকালই আবৃত্তি করি, কিন্তু এই বয়সে একটুখানি ভুল আমারও ভুলে, আমিও দেখেই বলি, কারণ ভুলে যাই। হ্যাঁ, তো একটু কয়েকটা লাইন খালি বলছি। হ্যাঁ, ডেফিনেটলি দিদি। হ্যাঁ,
ঐতিহাসিক সুকান্ত ভট্টাচার্যের। আজ এসেছি তোমাদের ঘরে ঘরে পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে, তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ত? কেন মৃত্যুকীর্ণ সবে ভরল 50 সাল, আজ 52 সালের সূচনায় কি তার উত্তর দেবে? জানি স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতি স্রোত, তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছো ভবিষ্যৎ, আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা। কিন্তু ভেবে দেখেছো কি, দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি। লাইনে দাঁড়ানো অভ্যাস করনি কোনোদিন, একটি মাত্র লক্ষ্যের মুখোমুখি দাঁড়িয়ে মারামারি করেছো পরস্পর। তোমাদের ঐক্যহীন বিশৃঙ্খলা দেখে বন্ধ হয়ে গেছে মুক্তির দোকানের ঝাঁপ। কেবল বঞ্চিত, বিহ্বল, বিমূঢ়, জিজ্ঞাসা ভরা চোখে প্রত্যেকে চেয়েছো প্রত্যেকের দিকে। কেন এমন হলো? আর একটু বলি, বলুন। একদা দুর্ভিক্ষ এলো, ক্ষুধার ক্ষমাহীন তাড়নায় পাশাপাশি ঘেঁষাঘেঁষি সবাই দাঁড়ালে একই লাইনে। ইতর ভদ্র হিন্দু আর মুসলমান একই বাতাসে নিলে নিঃশ্বাস। চাল, চিনি, কয়লা, কেরোসিন এসব দুষ্প্রাপ্য জিনিসের জন্য চাই লাইন। কিন্তু বুঝলে না, মুক্তিও দুর্লভ আর দুর্মূল্য, তারও জন্য চাই 40 কোটির দীর্ঘ অবিচ্ছিন্ন এক লাইন। মূর্খ তোমরা, লাইন দিলে কিন্তু মুক্তির বদলে কিনলে মৃত্যু, রক্তক্ষয়ের বদলে পেলে প্রবঞ্চনা। ইতিমধ্যে তোমাদের বিবদমান বিশৃঙ্খল ভিড়ে মুক্তি উকি দিয়ে গেছে বহুবার। লাইনে দাঁড়ানো আয়ত্ত করেছে যারা, সোভিয়েত, পোল্যান্ড, ফ্রান্স, রক্ত মূল্যে তারা কিনে নিয়ে গেল তাদের মুক্তি, সব প্রথম এই পৃথিবীর দোকান থেকে। এখনো এই লাইনে অনেকে প্রতীক্ষমান, প্রার্থী অনেক, কিন্তু পরিমিত মুক্তি। হয়তো এই বিশ্বব্যাপী লাইনের শেষে এখনো তোমাদের স্থান হতে পারে। একথা ঘোষণা করে দাও তোমাদের দেশময় প্রতিবেশীর কাছে। তারপর নিঃশব্দে দাঁড়াও এই লাইনে প্রতিজ্ঞা আর প্রতীক্ষা নিয়ে। হয়তো মুঠোয় তৈরি রেখে প্রত্যেকের প্রাণ, হাতের মুঠোয় তৈরি রেখে প্রত্যেকের প্রাণ। আমি ইতিহাস, আমার কথাটা একবার ভেবে দেখো, মনে রেখো, দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি। আর মনে করো, আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র, নদীর ধারায় আছে গতির নির্দেশ, অরণ্যের মর্মর ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা, আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন। এই কবিতাটা বললাম আমার অনেকদিন বাদে, এই কবিতাটা বলি ফার্স্ট হয়েছিলাম ছোট্টবেলায়। অনেক ধন্যবাদ দিদি, সত্যি সেই লাইনে দাঁড়ানোই আমরা শিখেছি, কিন্তু মুক্তির আস্বাদ আমরা আর পেলাম না, তাই না? আমরা কত কিছুর জন্য লাইনে দাঁড়িয়েছি বলুন তো। মনিটাইজেশন হলো, আমরা লাইনে দাঁড়ালাম। এই এখন কেওয়াইসি, আমরা লাইনে দাঁড়াচ্ছি। এই বলা হচ্ছে আয়ুষ্মান ভারত, আবার আমরা লাইনে দাঁড়াবো। ওই লাইনে দাঁড়ানোটাই শিখেছি, আর কিছু শিখিনি। যাই হোক, হাতে সময় ভীষণ কম, আর মনে হয় না ফোন নিতে পারবো আমরা। আজকে একটু টেকনিক্যাল ফল্ট হয়েছিল, সেই কারণে ফোনটা একদমই কম পেলাম। আশা রাখবো পরের দিন যখন অনুষ্ঠান করবো পুষিয়ে যাবে, মন খারাপটা ভালো করে দেবেন আপনারা, প্রচুর মানুষ ফোন করে। ওই যে বললাম 80তম স্বাধীনতা দিবস, বলতে খুব ভালো লাগছে, কাল ভরা কথা, 80তম, 80 ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স ডে আমরা পালন করছি। আমার মার জন্ম হয়েছিল 1947 সালের নভেম্বর মাসে। আমার মার এই নভেম্বর আসলে 80 বছর বয়স হবে। তো আমার মা স্বাধীন ভারতবর্ষের নাগরিক হয়েছিলেন। কিন্তু আমি মাকে এক এক সময় জিজ্ঞাসা করি, মা তুমি কী পেয়েছো স্বাধীন ভারতবর্ষের নাগরিক হয়ে, কী পেলে? শিক্ষা পেয়েছি। মা বলে শিক্ষা পেয়েছি। সত্যি তাই, শিক্ষা হয়তো পেয়েছেন। মানে মার শিক্ষাটা সঠিক শিক্ষা বলেই আমরা আজকে, আমি তো বলি যে আমার যেটুকু জানা, যেটুকু মানে আগ্রহ, কালচার, যেটুকু কালচার নিয়ে নাড়াচাড়া করা, সবটা মায়ের হাত ধরে মা হয়ে তৈরি করছেন, মা এবং বাবা তো বটেই। তো যাই হোক, দিন কেটে যাবে এভাবেই, একসময় মৃত্যুর মুখে ঢলে পড়বো, কিন্তু অন্তত সবল ভারতবর্ষ দেখে যেতে চাই। আজকে 80তম স্বাধীনতা দিবসে সবল ভারতবর্ষের প্রত্যাশা নিয়ে স্মৃতির খোঁজে অনুষ্ঠানটাকে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।